বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা প্রফিট অ্যান্ড লস অথবা লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। 2007 থেকে 2018 পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে এই সিরিজ। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ইবুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ইবুক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে 8টি খেলনার ক্রয় মূল্যের সমান দামে যদি 7টি খেলনা বিক্রি করা হয় তবে লাভের হার কত। দেখো, 8টা খেলনার ক্রয় মূল্যকে আমরা যদি সিপি লিখি, কস্ট প্রাইস, তাহলে 8টা খেলনার ক্রয় মূল্যর সমান দাম কি হচ্ছে 7টা খেলনার বিক্রয় মূল্য। 7টা খেলনার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস এটা বলে দিয়েছে। বলেছে লাভের হার কত। আমি এটাকে সিপি বাই এসপি বার করতে পারি, রেশিও। তাহলে এটা হবে 7/8। তার মানে কি, কস্ট প্রাইস যদি 7 টাকা হয়, সেলিং প্রাইস হচ্ছে 8 টাকা। অর্থাৎ 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করলে আমার লাভ কত হচ্ছে? 1 টাকা। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য লিখলাম, তার উপরে লাভ। বোঝা গেছে? ক্রয় মূল্য 7 টাকা, তার উপরে লাভ 1 টাকা। 100 টাকায় কত, এটাই কিন্তু প্রশ্ন ছিল। অর্থাৎ লাভের হার 14.27%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলেছে এক ব্যক্তি 8টি আম 9 টাকায় কিনে 9টি আম 8 টাকায় বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। দেখো, এই জায়গায় টিটা এই সূত্র মনে রাখবে। প্রথমে 8টা আম 9 টাকায় কিনেছে, যেটা কিনেছে সেটা প্রথমে বসবে। 8টা আম 9 টাকায় কিনেছে, টি টাকা, এত টাকা। 8টি আম 9 টাকায় কিনেছে, আগে কেনার ডাটা দিলে। তারপর 9টা আম 8 টাকায় বিক্রি করেছে। আমরা লাভ বা ক্ষতি হিসেব করব। বাঁদিক থেকে প্রথম ক্রস গুণ করা শুরু করবে, 28 64। এখানে সবসময় মাইনাস থাকবে। এরপর এই ক্রস গুণ করে 9 9 81। এখানে যেটা বসাবো সেইটাই নিচে বসাবো। পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করব। যেহেতু 81 আর 64-র মধ্যে 81 বড় এবং 81-র আগে নেগেটিভ সাইন আছে, তাই এক্ষেত্রে লস হবে। বোঝা যাচ্ছে? 81 আর 64 বাদ দিলে 17, 17/81 গুণিতক 100%। এটাকে ক্যালকুলেশন করলে আসবে -20.98। অর্থাৎ মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে এক্ষেত্রে লস হবে, সেটা হবে 20.98%। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 3। এরকম কেন হয়? এই যে ক্রস গুণ করতে বলছি 64 81 মাইনাস করে, এটা একটু জেনে রাখো। যারা জানো তারা স্কিপ করো। দেখো, আমি ধরে নেব 8টা আম 9 টাকায়, 9টা আম 8 টাকায় দিয়েছে, তো 8 আর 9 এখানে সমান সংখ্যা দেখতে পাচ্ছি। 8 9 72টা আম কিনেছি ধরে নাও। 72টা আম কিনেছি। কিভাবে কিনেছি? 8টা আম 9 টাকায় কিনেছি। তাহলে 72টা আম হতে গেলে এটাকে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, তবে 8 9 72টা আম পাবো। এটাকে 9 দিয়ে গুণ করা মানে আমি এটাকেও 9 দিয়ে গুণ করে বলবো 81 টাকায় আমি কিনেছি। তাহলে আমার ক্রয় মূল্য হলো 81 টাকা। একই রকমভাবে 9টা আম 8 টাকায় বিক্রি করছে। বিক্রি করতে হবে কত? যতগুলো আম কিনেছি 72। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করলে 72 আসে। তাহলে এটাকেও 8 দিয়ে গুণ করে আমি বলবো 28 64 টাকা আমি বিক্রি করেছি, অর্থাৎ বিক্রয় মূল্য 64। এই ফিগারটাই এখানে কিন্তু চলে আসে। দেখো, 81 টাকায় কিনে 84 টাকায় যখন বিক্রি করছি, তখন এদের মধ্যে ডিফারেন্স অর্থাৎ 17 টাকা আমার লস হচ্ছে। লস সবসময় ক্রয় মূল্যের ওপরে হয়, তাই 81 টাকায় 17 টাকা হলে 100 টাকায় কত, যে ক্যালকুলেশনটা এটা আমরা এই ক্রস প্রোডাক্ট করে করেছিলাম। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, এক ব্যবসায়ী একটি বস্তুর ক্রয় মূল্যের তুলনায় 20% বেশি দাম ধার্য করলেন এবং বস্তুটি বিক্রয় করার সময় 10% ছাড় দিলেন। তার লাভের পরিমাণ কত? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য বা মার্ক প্রাইস, এই নিয়ে কথা বলা হয়েছে। এক ব্যবসায়ী একটি বস্তুর ক্রয় মূল্যের তুলনায় 20% বেশি দাম ধার্য করলেন। আমি যদি ক্রয় মূল্য বা সিপি 100 টাকা ধরি, তাহলে 20% বেশিতে ধার্য মূল্য 120 টাকা। এবার যখন বিক্রি করছে, তখন বস্তুটি বিক্রি করার সময় 10% ছাড় দিচ্ছে। ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর দেওয়া হয়। এর উপরে 10% ছাড় দিয়ে বিক্রি করছে।
120 টাকার 10% কত? 120 টাকার 10% 12 টাকা, এটা ছাড় দিচ্ছে। তাহলে 120 টাকায় যদি 12 টাকা ছাড় দেয় তাহলে বিক্রি করবে কত টাকায়? 120 মাইনাস 12 108 টাকায়। তাহলে দেখলাম যে জিনিসটা 100 টাকায় কিনেছিল সেই জিনিসটা 108 টাকায় কিন্তু বিক্রি করলো। 100 টাকার জিনিসটা 108 টাকায় বিক্রি করলে তাহলে 8 টাকা বেশিতে বিক্রি করলো। 100 টাকায় 8 টাকা বেশি মানে 8% লাভ হয়েছে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা যাচ্ছে 100 টাকার জিনিস 108 টাকায় বিক্রি করেছে, তাই 8% তার লাভ হয়েছে। 4 প্রশ্নে বলেছে মহেশ একটি বস্তু বিজয়কে 25% লাভে বিক্রয় করে। বিজয় বস্তুটি 35% লাভে সঞ্জয়কে বিক্রি করে এবং সঞ্জয় বস্তুটি মহেশের ক্রয়মূল্যের তুলনায় 70% বেশি দামে বিক্রি করে। সঞ্জয় বস্তুটি বিক্রয় করে কত শতাংশ লাভ করে? দেখো এক্ষেত্রে রেশিও মেথডে করলে ক্যালকুলেশানটা কিঞ্চিত সুবিধে হবে, নাহলে 100 টাকার জিনিসটা 125 টাকা, 35% আসছে, এই ফিগারটাই কিন্তু অসুবিধে হতে পারে। আবার এখানে যেহেতু দশমিকে উত্তর দেখছি তার মানে ক্যালকুলেশানটা একটু সমস্যার সৃষ্টি করতে পারে। বোঝা যাচ্ছে? আমি অপশান দেখে বুঝতে পারছি যে ক্যালকুলেশান দশমিকে আসছে মানে ক্যালকুলেশানটা টাফ জায়গায় যেতে পারে, তাই আমি এক্ষেত্রে রেশিও মেথডটাকে অ্যাপ্লাই করব। কিভাবে? মহেশ বিজয় আর সঞ্জয়ের কথা বলা হয়েছে। প্রথমে দেখো মহেশ বিজয়কে 25% লাভে বিক্রয় করছে। 25%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 25/100 কাটলে হয় 1/4। 25% লাভে বিক্রি করছে মানে কি? মহেশ যদি 4 টাকায় কেনে তাহলে বিজয়কে বিক্রি করছে 1 টাকা লাভে, অর্থাৎ 5 টাকায়। বোঝা যাচ্ছে? 25% মানে 1/4। 4 টাকায় যদি মহেশ কেনে 1 টাকা লাভে অর্থাৎ 5 টাকায় বিজয়কে বিক্রি করছে। বিজয় বস্তুটি 35% লাভে সঞ্জয়কে বিক্রি করছে। 35%-এর ফ্র্যাকশান ভ্যালু বার করবে 35/100। 35/100-কে যদি 5 দিয়ে কাটি 7/20 হবে। অর্থাৎ এক্ষেত্রে বিজয় সঞ্জয়কে বিক্রি করছে। বিজয় 20 টাকায় যদি কেনে 7 টাকা লাভে অর্থাৎ 27 টাকায় সঞ্জয়কে বিক্রি করছে। বলতে পারি 20 টাকায় কিনলে 27 টাকায় সঞ্জয়কে বিক্রি করছে। অর্থাৎ বিজয় আর সঞ্জয়ের রেশিও এটা এবং মহেশ আর বিজয়ের রেশিও হচ্ছে এইটা। কিন্তু দেখো বিজয়কে যে দামে বিক্রি করেছে এইটা তো বিজয়ের ঘর, এই জায়গায় সমান পরিমাণ টাকা থাকবে, তার কারণ মহেশ বিজয়কে একটা নির্দিষ্ট দামে বিক্রি করেছে। বিজয় সেই নির্দিষ্ট দামের প্রেক্ষিতে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সঞ্জয়কে বিক্রি করেছে। আমি এখানে 20 দেখতে পাচ্ছি, এখানে 5 দেখতে পাচ্ছি। যেহেতু বিজয় একই দামে কিনেছে মহেশের কাছ থেকে, তাই এই ফিগারটাকে সমান করো। 20 আছে, এটাকে 20 করার জন্য 4 দিয়ে গুণ করো। রেশিওর একটা পার্টকে যদি 4 দিয়ে গুণ করি এই পার্টটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে পুরো ক্যালকুলেশনটা কী হলো? আমি লিখতে পারি এখানে 4×4 = 16, এখানে 20 আর এখানে 27। এবার এই জিনিসটাকে ভুলে যাও। তাহলে কি হলো? 16 টাকায় মহেশ কিনেছিল, সেইটা 25% লাভে বিজয়কে 20 টাকায় বিক্রি করলো। বিজয় 35% লাভে সঞ্জয়কে বিক্রি করলো। তাহলে সঞ্জয় 27 টাকায় কিনলো, সঞ্জয়কে 27 টাকায় বিক্রি করেছে, মানে সঞ্জয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 27 টাকা। বোঝা গেছে? এবারে দেখো বলছে সঞ্জয় বস্তুটা বিক্রি করছে। কী দামে বিক্রি করছে? মহেশের ক্রয় মূল্যের তুলনায় 70% বেশি দামে। মহেশ কত টাকায় কিনেছে? 16 টাকায়। তার থেকে 70% বেশি এতে বিক্রি করলো, এই টাকাটায় বিক্রি করে দিল। বোঝা যাচ্ছে? 70% বেশি মানে 170/100। এটা কি করে বুঝবে? সবসময় বেসিক ফিগার হবে 100, লাভ করছে 70%, তাই এর সঙ্গে 70 যোগ করে দাও। এবার যেহেতু লাভে বিক্রি করলে বেশি টাকায় বিক্রি করি, তাই বেশি ফিগারটা ওপরে হবে এবং বাকি ফিগারটা নিচে হবে। বোঝা যাচ্ছে? এই ক্যালকুলেশনের সিস্টেম। এটা যদি কাটো এই জিনিস হবে 136/5, এটা ক্যালকুলেশনের হবে 27.2। বোঝা যাচ্ছে? তার মানে কি এই যে জিনিসটা বিক্রি হলো এটা সঞ্জয় বিক্রি করলো, তার মানে সঞ্জয় 27 টাকায় কিনেছিল এবং সঞ্জয় 27.2 টাকায় বিক্রি করে দিল। তাহলে সঞ্জয়ের প্রফিট কত? 27 টাকায় কিনে 27.2-এ যদি বিক্রি করে তাহলে সঞ্জয়ের প্রফিট হবে 0.2। প্রফিট সবসময় ক্রয় মূল্যের ওপর হয়। সঞ্জয়ের ক্রয় মূল্য ছিল 27,
27 টাকায় প্রফিট 0.2, 100-এ কত, এটাই প্রশ্ন। 100-কে 0.2 দিয়ে গুণ করলে আসবে 20, 20-কে 27 দিয়ে যদি ভাগ করো 0.74% আসবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে 100 125 করলে কি হতো, 100 125 করলেও অঙ্কটা একই টাইপের আসতো, কিন্তু সেক্ষেত্রে এই যে গুণের যে ফিগারটা একটু বড় আসতো, আর কিছু না। পরের প্রশ্ন 5-এর প্রশ্নে বলেছে এক ব্যবসায়ী 9,000 টাকায় কিছু বস্তু কিনে তার 1/3 বিক্রি করে যত টাকা ক্ষতি করে তার মান এই বস্তুগুলির ক্রয় মূল্যের 1/5 সমান। বাকি বস্তু কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর 1800 টাকা লাভ হবে। দেখো মোটের উপর 1800 টাকা লাভ হবে মানে কি, তার মানে হচ্ছে আমি 9,000 টাকায় সব বস্তুগুলো কিনেছি, তার উপরে আমি 1800 টাকা মোট লাভ করব, অর্থাৎ মোটের উপর আমি 10,800 টাকায় কিন্তু বিক্রি করব। বোঝা যাচ্ছে, আমার হাতে বিক্রি করে মোট 10,800 টাকা আসতে হবে। আমি 9,000 টাকায় কিনেছি, 1,800 টাকা লাভ করব। বোঝা গেছে। এবার কি বলছে যে 1/3 বিক্রি করে যত টাকা ক্ষতি করে তার মান এই বস্তুগুলো মানে কি, এই 1/3 এর কথা বলা হয়েছে, এই বস্তুগুলির ক্রয় মূল্যের 1/5 সমান। দেখো 1/3 9,000 টাকা, যেটা মোট সব বস্তুগুলো, যেটাকে আমরা 1 বলি, সেটা যদি 9,000 হয়, 1/3 মূল্য কত, 1/3 মূল্য হচ্ছে 3,000 টাকা। কি বলেছে, 1/3 বিক্রি করে যত টাকা ক্ষতি হয়, কত টাকা যায় না, কিন্তু সেই ক্ষতির মানটা হচ্ছে এই বস্তুগুলির ক্রয় মূল্যের 1/5। এই বস্তুগুলো অর্থাৎ 1/3 বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকার 1/5 তার কিন্তু ক্ষতি হচ্ছে, অর্থাৎ 600 টাকা ক্ষতি। তার মানে আমি কি বলতে পারি, 1/3 আমি 3,000 টাকায় কিনেছিলাম, অবশ্যই 9,000 টাকা যদি টোটালটা হয়, 1/3 3,000 টাকায় কিনেছিলাম। 3,000 টাকায় কিনে এই 3,000 টাকার জিনিস আমি বিক্রি করছি, বিক্রি করার পর আমার লস হলো। কত টাকা লস হলো, যে টাকায় কিনেছি তার 1/5, যে টাকায় কিনেছি তার 1/5, অর্থাৎ 6,000 টাকা আমার কিন্তু ক্ষতি হলো। তাহলে 3,000 টাকায় জিনিস কিনে আমার যদি 600 টাকা ক্ষতি হয়, তাহলে আমি বিক্রি কত টাকায় করেছি, 3,000 টাকায় কিনেছি, কিনে এই 1/3 জিনিস 600 টাকা ক্ষতিতে বিক্রি করলাম, মানে আমি এই 3,000 টাকার জিনিসটা 2,400 টাকায় বিক্রি করলাম। বোঝা গেছে। এবার বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি কত দামে বিক্রি করব যাতে করে মোটের উপর আমার 1,800 টাকা লাভ হয়, অর্থাৎ মোটের উপর আমার বিক্রয় মূল্য হয় 10,800 টাকা, যেটা আমি প্রথমেই ক্যালকুলেশন করে রেখেছি। আমি মোটের উপর 10,800 টাকা বিক্রয় মূল্য পেতে চাইছি, আমি 1/3 বিক্রি করে 2,400 টাকা পেয়েছি, তাহলে ব্যালেন্স যে জিনিসগুলো থাকলো সেইগুলো এই দামে বিক্রি করতে হবে। তাহলে 10,800 থেকে 2,400 বাদ দিলে 8,400 টাকায় আমাকে বাকি জিনিস বিক্রি করতে হবে, যেটা অপশান নাম্বার 3-এ রয়েছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে আপেলের দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 180 টাকায় 2 কেজি বেশি আপেল ক্রয় করে, প্রতি কেজি আপেলের বর্তমান মূল্য কত। মানে 180 টাকায় তিনি কিছু আপেল কিনতেন, আপেলের দামটা 10% কমে যাওয়ায় ওই 180 টাকাতেই আগের তুলনায় 2 কেজি বেশি আপেল পাচ্ছেন। তাহলে এখন দাম কমে যাওয়ার ফলে বর্তমান মূল্যটা আপেলের কেজি প্রতি কত, এটাই কিন্তু প্রশ্ন বোঝা গেছে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে রেশিও মেথডটা বেস্ট। 10% এটাকে ফ্র্যাকশানে করলে 10/100, কাটলে আসে 1/10। কি বলেছে, 10% কমে গেছে, অর্থাৎ 10 টাকা দাম থাকলে 1 টাকা কমেছে। কি বললাম, 10 টাকা দাম থাকলে 1 টাকা কমেছে। তাহলে দামটা 10 টাকা থেকে 1 টাকা কমলে এখন হয়েছে 9 টাকা। এটা আগে ছিল, এটা এখন এলো। দামের রেশিও ঠিক উল্টো রেশিও হবে পরিমাণের রেশিও, এটা খেয়াল রাখো। দাম যদি 10:9 হয় তাহলে পরিমাণের রেশিও হবে 9:10। কেন এটা হয়, দেখো দাম যদি কমে যায় তাহলে তুমি এখন বেশি পাবে, আর দাম যদি বেড়ে যায় তাহলে তুমি কম পাবে।
10 টাকা থেকে যাই দাম কমে 9 টাকা হয়েছে, তখন তুমি 9 কেজির বদলে এখন তুমি 10 কেজি পাচ্ছ। বোঝা গেছে? দামের রেশিওর উল্টো রেশিও, সেই জন্য পরিমাণের রেশিও হয়। আমি কেন কেজি বলছি, তার কারণ এখানে ইউনিট কেজিতে আছে। তাহলে আমি বলবো আগে 9 কেজি আপেল পাওয়া যেত, এখন 10 কেজি আপেল পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখন 1 ইউনিট বেশি আপেল পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্নে বলেছে এখন 2 কেজি বেশি আপেল পাওয়া যাচ্ছে। আমি দেখছি 1 ইউনিট বেশি আপেল পাওয়া যাচ্ছে, প্রশ্নে বলেছে এটাই নাকি 2 কেজি বেশি আপেল, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 2 কেজি। যেহেতু বর্তমান জিনিস চেয়েছে, আমি দেখব এখন কত কেজি পাচ্ছি। 1 ইউনিটের ভ্যালু যদি 2 কেজি হয়, বর্তমানে আমি 10 ইউনিট পাচ্ছি। 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 কেজি। তাহলে বর্তমানে আমি 20 কেজি আপেল পাচ্ছি। কত টাকায়? এই 180 টাকা নিয়েই গল্প শুরু করেছে। তাহলে 180 টাকায় যদি বর্তমানে 20 কেজি আপেল পাওয়া যায়, 1 কেজি আপেলের দাম আমরা কি বার করতে পারবো না? বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, 7 প্রশ্নে বলেছে এক অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের দামে বস্তু বিক্রি করবেন বলে স্থির করলেন, কিন্তু বস্তু বিক্রি করার সময় তিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করেন, তার লাভের হার কত? দেখো, এই জাতীয় যত প্রশ্ন আছে, অসৎ ব্যবসায়ী একটা অঙ্ক প্রফিট অ্যান্ড লস এই প্লেলিস্টে পেয়ে যাবে। অসৎ ব্যবসায়ীর যে অঙ্কগুলো আছে, যত রকমের প্রশ্ন আসে প্রফিট অ্যান্ড লস এই ভিডিও প্লেলিস্টটা তোমরা যদি দেখো সেখানে পেয়ে যাবে। সেটা থেকে সমস্ত সন্দেহ তোমাদের দূর হয়ে যাবে এবং এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। পারলে একবার প্রফিট অ্যান্ড লসের প্লেলিস্টটা থেকে এই ভিডিওটা দেখে নিও। কি বলেছিলাম সেখানে, যখন কেজিতে দেওয়া হবে, দেখো কেজি গ্রাম মিক্সড আছে, তখন এই 1000 এটাকে একটা ইউনিট মনে করে নাও। 1 কেজি মানে 1000 গ্রাম, তাই আমি এখানে 1000 লিখছি। বোঝা গেছে? তাহলে আমি যখন বাটকারার প্রশ্ন আসবে, যেখানে পার্সেন্টেজ না, পার্সেন্টেজ থাকলে 100কে আমি বেস করব, বাটকারার প্রশ্ন দিলে সেখানে আমি 1000 গ্রামকে বেস করব। বেস করব বলতে বোঝানো হচ্ছে, দেখো এইটাকে বেস করে আমি একজন ব্যবসায়ী, তোমাকে কতটা দিলাম সেটা সবসময় বাঁ দিকে লিখব, এই দিকটা। আমি তোমাকে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছি, বলাই আছে 900 গ্রাম ওজন ব্যবহার করছে, মানে আমি যাকে বিক্রি করছি তাকে 1 কেজি না দিয়ে 900 গ্রাম দিচ্ছি। যেটা দিচ্ছ সেটা এই বাঁ দিকে লেখো, আর যেটা অরিজিনাল সেটা তোমার ডান দিকে লেখো। 1000 দেওয়া উচিত ছিল, কিন্তু অরিজিনালি তুমি তাকে 900 দিয়েছো। বাঁদিকে যে ফিগারটা থাকবে সেটা সবসময় ক্রয় মূল্য হবে, ডান দিকে যে ফিগারটা থাকবে সেটা সবসময় বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হবে। আমি ধরে নেব 900 টাকায় কিনেছি, 1000 টাকায় বিক্রি করেছি। 900 টাকার জিনিস যদি 1000 টাকায় বিক্রি করো, তাহলে তোমার লাভ হবে 100 টাকা। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, ক্রয় মূল্য 900, তার উপরে লাভ হয়। 900 টাকায় যদি 100 টাকা লাভ হয়, পার্সেন্টেজ চেয়েছে, অর্থাৎ 100 টাকায় লাভ কত? বোঝা গেছে? 100 টাকায় লাভ 100/9%, অর্থাৎ 11.1%, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, 8 প্রশ্নে বলেছে 480 টাকায় একটি বস্তু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে বস্তুটি কত টাকায় বিক্রি করতে হবে? দেখো, 480 টাকায় বিক্রি করেছে, 20% ক্ষতি হয়েছে, বেস ফিগার 100 হবে, ক্ষতি হলে এর থেকে মাইনাস করো। 100 থেকে 20% ক্ষতি হয়েছে, তাই আর একটা ফিগার হলো 80। এবার এদের মধ্যে কোন ফিগারটা উপরে বসবে, কোন ফিগারটা নিচে বসবে, আমি এভাবে ইনটু করে করে যাব। এবারে দেখো, আমার যেহেতু বিক্রি করে ক্ষতি হয়েছে, তাহলে আমি কম টাকায় বিক্রি করেছি, হ্যাঁ কি না? বিক্রি করে ক্ষতি হয়েছে মানে আমি কম টাকায় বিক্রি করেছি। আমি কি যেতে চাইছি, আমি কোথায় যেতে চাইছি, যে আমি প্রথমে ক্রয় মূল্য বার করব, তারপরে লাভ দিয়েছে, লাভের হিসেবে আমি বিক্রয় মূল্য বার করব। আমার প্রথম টার্গেট ক্রয় মূল্য, তারপরে তার উপরে আমি প্রফিট চাপাবো, এই টার্গেট। তাহলে 480 টাকায় বিক্রি করেছি, করে 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, বেস ফিগার 100, তার থেকে 20 মাইনাস করো, যেহেতু ক্ষতি হয়েছে। আমি ক্রয় মূল্য পেতে চাইছি, আমার যেহেতু ক্ষতি হয়েছে তাই ক্রয় মূল্যটা বেশি ছিল। এমন একটা দামে বিক্রি করেছি যেখানে বিক্রি করে আমার ক্ষতি হয়েছে, তার মানে কেনা দামটা বেশি ছিল। যাই বললাম কেনা দামটা বেশি ছিল, তাই এদের মধ্যে বেশি ফিগারটা উপরে লিখলাম, কম ফিগারটা নিচে লিখলাম। এটা এলো ক্রয় মূল্য। বুঝে গেছে? ক্রয় মূল্যের পরে আমি কি চাইছি, 20% লাভে বিক্রি করব।
আবার একই বেস ফিগার 100, 20% লাভ মানে এর সঙ্গে 20 চাপা অর্থাৎ 120। আমি কি চাইছি? লাভে জিনিসটা বিক্রি করতে অর্থাৎ বিক্রয় মূল্য চাইছি। যেহেতু লাভে বিক্রি করছি তাই এদের মধ্যে বড় ফিগারটা উপরে বসবে আর ছোট ফিগারটা নিচে বসবে। বোঝা যাচ্ছে? তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো 720 টাকা আসবে, যেটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা অপশান নাম্বার 3 এই প্রশ্নের উত্তর। 9 প্রশ্নে বলেছে এক ব্যক্তি 6250 টাকায় একটি আলমারি কিনে আনলেন। আলমারিটি নিয়ে আসার জন্য তার 375 টাকা পরিবহন খরচ হয়। এরপর এটি 6890 টাকায় বিক্রি করে দিলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? 6250 টাকায় কিনেছে, আরও খরচ হয়েছে 375 টাকা পরিবহন বাবদ, অর্থাৎ আলমারিটার জন্য তার মোট কত খরচ হলো? 6625 টাকা। এবার 6890 টাকায় বিক্রি করলো, মোট খরচ হয়েছে 6625। আমি যদি বিক্রয় মূল্য থেকে এটা বাদ দিই তাহলে এটা হবে প্রফিট। তাহলে তার লাভ হলো 265 টাকা। লাভ সবসময় মোট খরচের উপরে হয়, যেটাকে তোমরা ক্রয় মূল্য বলো। মোট খরচ হয়েছে 6625, তার উপরে লাভ 265 টাকা হলে বলেছে লাভের হার কত হবে বা ক্ষতির হার কত হবে। আমি দেখছি 6625 টাকায় কিনে তার লাভ হয়েছে, তাই লাভ হবে, পার্সেন্টেজ ক্ষতির কোনো প্রশ্ন নেই। তাই 6625 টাকায় লাভ 265 টাকা, 100 টাকায় কত? এটা 25 দিয়ে কাটবে, এটা 4 25 100 কাটবে, অর্থাৎ 4% লাভ হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। 10 প্রশ্নে বলেছে অনিল দুটি চেয়ারের প্রতিটি 1500 টাকা দিয়ে কিনলেন। একটি চেয়ার বিক্রি করে তার 6% লাভ হলো ও অপরটি বিক্রি করে 4% ক্ষতি হলো। মোটের উপর তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, লাভ বা ক্ষতির পরিমাণ শতাংশে চেয়েছে, চাই এই টাকাটাকে ইউজ আমরা করব না। কিভাবে? প্রথমে কি দেখছি যে একটা চেয়ারে তার 6% লাভ হয়েছে। 6% বলতে আমরা 6/100 বুঝি। তার মানে 100 টাকায় যদি কেনে 6 টাকা লাভ হয়েছে, অর্থাৎ বিক্রি করেছে 106 টাকা। আমি এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য লিখছি এরমভাবে। 100 টাকা কিনলে 106 টাকায় বিক্রি করবে। পরেরটা 4% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকায় কিনে 4 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকায় কিনলে 4 টাকা যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 96 টাকা। 100 টাকায় 4 টাকা ক্ষতি, অর্থাৎ 96 টাকায় বিক্রি। তাহলে আমার দুটো চেয়ার, দেখো একটা জিনিস খেয়াল রাখো, এখানে যে ফিগারটা দিয়েছে সেটা বলেছে 1500 টাকা দিয়ে প্রতিটা চেয়ার কিনলেন। যখন কিনছে তুমি দেখবে এখানে 100 আর এখানে 100, অর্থাৎ এই দুটো ফিগার যেন সমান থাকে। তার কারণ এখানে দিয়েছিল 1500 টাকা দিয়ে প্রতিটা চেয়ার কিনছে, তাই ক্রয় মূল্য এই ফিগারটা যেন সমান হয়। যদি বিক্রি করার কথা বলা থাকতো তাহলে বিক্রয় মূল্য ফিগার দুটোকে সমান করতে হতো। যদি সমান না থাকতো তখন এটার সঙ্গে এইটা গুণ করে তোমাকে দুই দিকে ইকুয়াল করতে হতো। তখন কিন্তু আমরা রেশিও মেথডে করতাম। কীরকম মনে করো, 3:4 বেরিয়েছে কোনো এক জায়গায়, আর কোনো এক জায়গায় এরকম আছে 4:5। এটা ক্রয় মূল্য ছিল, এটা বিক্রয় মূল্য ছিল। আমি বললাম বিক্রয় মূল্যগুলো সমান, কিন্তু এখানে দেখছি 4 আর এখানে 5 বিক্রয় মূল্য আছে। তখন এটাকে 5 দিয়ে গুণ করব, এখানেও 5 দিয়ে গুণ করব, তাহলে এটা 20 হয়ে গেল। এটাকেও 20 করার জন্য এখানেও 4 দিয়ে গুণ করব, এখানেও 4 দিয়ে গুণ করব। তখন বলবো বিক্রয় মূল্যগুলো সমান আছে। বোঝা গেছে? এই সমান যখন হবে তারপরের ক্যালকুলেশন এখানে দেখাচ্ছে। এখানে ক্রয় মূল্য সমান বলেছিল, তাই এইটা আর এইটাকে কিন্তু আমি সমান যেহেতু হয়ে গেছে ভালো, না হলে এইভাবে রেশিও মেথডে তখন করতে, তখন এই বড় ফিগারে ক্যালকুলেশন করতে না। তাহলে দেখলাম দুটো চেয়ার মিলিয়ে সে মোট 200 টাকা খরচ হয়েছে, অর্থাৎ 200 টাকায় কিনেছে এবং বিক্রি করেছে কত টাকায়? দুটো চেয়ারকে 202 টাকায়। 200 টাকায় দুটো চেয়ার কিনে 202 টাকায় যদি বিক্রি করে তার 2 টাকা লাভ হয়েছে। 200 টাকায় যদি 2 টাকা লাভ হয়, পার্সেন্টেজ কত? এটাই প্রশ্ন, অর্থাৎ 1% প্রফিট, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে এক ফল বিক্রেতা টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি বিক্রি করলে তার লাভের পরিমাণ কত হবে? কি করছে? যখন কিনছে 1 টাকায় 2টো লেবু কিনছে, আর যখন বিক্রি করছে 3 টাকায় 5টা বিক্রি করছে।
3 টাকায় 5টা বিক্রি করেছে, এখানে 1 টাকার হিসেব আছে, তাই এখানেও 3 টাকায় কতগুলো কিনবে, 1 টাকায় 2টো কিনলে 3 টাকায় 6টা কিনেছে। এটা হচ্ছে কিনেছে আর এটা বিক্রি করেছে। তাহলে 3 টাকায় 6টা কিনে 3 টাকায় 5টা বিক্রি করেছে। আমি তাহলে বলবো যে 6টা লেবুর ক্রয় মূল্য যা হবে 5টা লেবুর বিক্রয় মূল্য তাই হবে। 6টা লেবুর ক্রয় মূল্য যা হবে 5টা লেবুর বিক্রয় মূল্য তাই হবে। অর্থাৎ 6টা লেবুর ক্রয় মূল্য সিপি সমান 5টা লেবুর বিক্রয় মূল্য বা এসপি। প্রথম অঙ্কটা যেরকম করেছিলাম সেইভাবে করো, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য রেশিও হবে 5/6। বোঝা গেছে? ক্রস গুণ করে দেখে নিই, অনেক সময় 6/5 ইত্যাদি হয়। 5 এসপি, দেখো 5 এসপি আছে, 6 সিপি 6 সিপি আছে। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হয়। 5 টাকায় 1 টাকা লাভ, লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য 5, তার উপরে 1 টাকা লাভ হলে 100 টাকায় কত লাভ? তাহলে লাভ হচ্ছে 20%, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, একটি বস্তু 625 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয় 435 টাকায় বিক্রি করে তত টাকা ক্ষতি হয়, বস্তুটির ক্রয় মূল্য কত? প্রথমে জিনিসটা বোঝো আমি কেন এটা বলতে চাইছি। এই মনে করো ক্রয় মূল্য, এখান থেকে একটা দামে আমি বিক্রি করলাম, সেটা হচ্ছে 625 টাকা। 625 টাকায় বিক্রি করে যতটা লাভ হলো, এইখান থেকে এই লেন্থ পর্যন্ত লাভ হলো, তাহলে আমি যখন ক্ষতি হবে তাহলে সম পরিমাণ, অর্থাৎ এই লাইনটা যত দূর লেন্থ আছে তত দূর লেন্থ এদিকে নিয়ে চলে গেলাম, নিয়ে বললাম যে এখানে 435 টাকায় এটাকে বিক্রি করলে তত পরিমাণ ক্ষতি হলো। এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে এখান থেকে এইটা যত দূর লাভ হলো, ক্ষতি হলে এখান থেকে এইটা সম পরিমাণ ক্ষতি হলো, অর্থাৎ এই লেন্থ ইকুয়াল। যদি তাই হয় তাহলে মাঝখানে তাহলে কস্ট প্রাইস রইল, তার কারণ এখান থেকে এই লেন্থটা যা হবে এখান থেকে এই লেন্থ তাই। তাহলে ক্রয় মূল্য সবসময় এই দুটো ফিগারের মাঝখানে বসে আছে। দুটো ফিগারের মাঝখানে বসে থাকা মানে তাকে আমরা অ্যাভারেজ বলি। অর্থাৎ 625 টাকায় একটা বিক্রি করেছো, 435 টাকায় আর একটা বিক্রি করেছো, দুটো আইটেম আছে তাই 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ বেরোবে, যেটা কিনা সিপি হবে এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে? তাহলে 625 আর 435কে যোগ করব, যোগ করলে আমি পাবো 1060, তাকে 2 দিয়ে ভাগ করলে 530 টাকা পাবো, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 13 প্রশ্নে বলেছে এক পুস্তক বিক্রেতা একটি বই বিক্রি করে 10% লাভ করলেন। যদি তিনি বইটি 4% কমে কিনে 6 টাকা বেশিতে বিক্রি করতেন তবে তার 18.34% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? দেখো 10% লাভ হয়েছে মানে 100 টাকায় যদি আমি কিনে থাকি তাহলে বিক্রি করেছি 110 টাকায়। এবারে যদি তিনি বইটি 4% কমে কিনতেন, আগে কত টাকায় কিনেছিলাম 100 টাকায়, এখন 4% কমে কিনছি, 100 টাকায় 4 টাকা কম মানে এখন কিনছি 96 টাকায়। এটা আমি পরে বলছি। 96 টাকায় কিনে তিনি 18.34% লাভ করছেন। দেখো আমি এখন কিনেছি 96 টাকায়, আমি বলছি তার লাভ হয়েছে, এই যদি 4% কমে কিনতাম অর্থাৎ 96 টাকায় কিনলে লাভ হচ্ছে 18.34%। আমি দেখবো আমার লাভটা 96 টাকায় কিনে যখন বিক্রি করছি লাভটা কত টাকা হচ্ছে। 96 টাকায় কিনে 18.34 অর্থাৎ 75-এর 4%, শতাংশ আছে মানে এখানে একটা 100 দাও, তাহলে এত টাকা হলো লাভ। এটা কাটো, 3 4 4 4 16, 6 16 96, 18 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ 96 টাকায় যখন কিনছি তখন 18 টাকা লাভ হলে আমি কত টাকায় বিক্রি করছি? 118 টাকায় বিক্রি করছি, 114 টাকায় বিক্রি করছি। বোঝা যাচ্ছে? এবারে দেখো এই জায়গায় বলছে যে 4% কমে কিনে 6 টাকা বেশিতে বিক্রি করতেন। এটা মানে কি? 6 টাকা বেশিতে বিক্রি করতেন মানে আগে যত টাকায় বিক্রি করতেন আর এখন যত টাকায় বিক্রি করছেন তাদের মধ্যে ডিফারেন্স হবে 6 টাকা। 6 টাকা বেশি মানে আমি আগে তো একটা দামে বিক্রি করেছিলাম আর এখন একটা দামে বিক্রি করছি। আগের আর এখনকার বিক্রয় মূল্যের মধ্যে আমি দেখছি ডিফারেন্স 4 ইউনিট, ওরা বলছে 6 টাকা বেশিতে বিক্রি করছে, অর্থাৎ এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 টাকা। বোঝাতে পারলাম?
বলেছে বইটার ক্রয় মূল্য কত, বইটার ক্রয় মূল্য কত ধরেছিলে 100, অর্থাৎ 100-র ভ্যালু কত সেটা কিন্তু প্রশ্ন। 4কে 25 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 6কে 25 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার আসবে। 25কে 6 দিয়ে গুণ করলে 150 হয়, তাই এই প্রশ্নের উত্তর 150 টাকা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা যাচ্ছে? এক্ষেত্রে তোমাদেরকে এই যে 4% কমে কিনলাম, যেটা কিনলাম তার উপরে লাভটা হবে সবসময়, এর উপরে প্রথমে লাভটা বার করে নাও। সেই লাভটা 96-এর সঙ্গে যোগ করলে 114 টাকায় এখন বিক্রয় মূল্য। আগের বিক্রয় মূল্য আর এখনকার বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য আমরা দেখব এই ইউনিট ওরা দিয়ে দেবে 1 টাকা। এটা লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, কিন্তু এখানে যে টাকাটা দেবে সেইটা এই দুটোর বিয়োগফল সমান এই টাকাটা করতে হবে। আর সিপি যেটা ধরেছো সেটার ভ্যালু কত হবে সেটাই কিন্তু উত্তর। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, রমেন একটি গিজার এটির ধার্য মূল্যের 9.10 মূল্যে কিনে ধার্য মূল্যের তুলনায় 8% বেশি দামে গিজারটি বিক্রি করলে তার লাভের হার কত হবে? এটির কথাটা বাদ দিয়ে দাও। দেখো, ধার্য মূল্যের 9.10, আমি এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিতে পারি। ধার্য মূল্যের এই যে মূল্যের এর কথাটা যেটা আছে সেটা সবসময় নিচে ফিগার থাকে, বোঝা যাচ্ছে? আর কিনছে যেটা সেটা থাকে ওপরে। অর্থাৎ ধার্য মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ধার্য মূল্য বা মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য সেটা হচ্ছে 90 টাকা। 100 টাকা লেখা ছিল, সে 90 টাকায় কিনলো। বোঝা গেছে? এবারে কিনেছে 90 টাকায়, যখন বিক্রি করছে তখন ধার্য মূল্যের তুলনায় 8% বেশি দামে বিক্রি করেছে। ধার্য মূল্য 100 টাকা ছিল, বিক্রি করছে ধার্য মূল্য আছে তার তুলনায় 8%, 100 টাকায় 8 টাকা বেশি, অর্থাৎ 108 টাকায় বিক্রি করছে। তার লাভের হার কত? সে কিনেছে কত টাকায়? 90 টাকায়। বিক্রি করছে কত টাকায়? 108 টাকায়। তাহলে তার প্রফিট কত হবে? 90 টাকায় কিনে 108 টাকায় যদি বিক্রি করে তার 18 টাকা প্রফিট। প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য কত? 90, তার উপরে প্রফিট অর্থাৎ 18, পার্সেন্টেজ চেয়েছে, অর্থাৎ তার প্রফিট হবে 20%, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, 15 প্রশ্নে বলেছে এক ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, এর একটি অংশ সে 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করে মোটের উপর 14% লাভ করে। সে 18% লাভে কত কেজি চিনি বিক্রি করেছিল? দেখো, এটা আমরা অ্যালিগেশন প্রসেস ইউজ করব। একটা 8% লাভ আছে আর একটা 18% লাভ আছে, মোটের উপর বা ওভারঅল যেটা বলবে সেটা মাঝখানে বসবে। এবার এই ক্রস বিয়োগ তোমরা অ্যালিগেশন প্রসেস জানো, তাহলে 2:3 এই যে জিনিসটা এলো, এটা হচ্ছে যে চিনিটা তার কাছে ছিল সেই চিনিটা কি অনুপাতে বিক্রি করলো। অর্থাৎ তার কাছে মোট 3/2 5 ইউনিট চিনি থাকলে 8% লাভে 2 ইউনিট চিনি বিক্রি করেছে এবং 18% লাভে 3 ইউনিট চিনি বিক্রি করেছে। কি বললাম? তার কাছে 3/2 5 ইউনিট চিনি থাকলে, কিন্তু প্রশ্নে ছিল এটা নাকি 1000 কেজি ছিল। তাহলে 5 ইউনিটের ভ্যালু 1000 কেজি হলে 1 ইউনিটের ভ্যালু 200 কেজি। কী চেয়েছে? 18% লাভে কত কেজি চিনি বিক্রি করেছে? 18% লাভে 3 ইউনিট চিনি বিক্রি করেছে, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 600 কেজি, যেটা অপশান নাম্বার 2-তে রয়েছে। পরের প্রশ্ন, মোহন 20টি ডাইনিং টেবিল 12,000 টাকায় কেনে এবং 4টি টেবিলের বিক্রয় মূল্যের সমান পরিমাণ টাকা লাভে টেবিলগুলো বিক্রি করে দেয়। প্রতিটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য কত? দেখো, 20টা ডাইনিং টেবিল কিনেছে, সিপি কস্ট প্রাইস, তাহলে 20টা ডাইনিং টেবিলের যা ক্রয় মূল্য হলো, এর সঙ্গে ক্রয় মূল্য তার যেহেতু বিক্রি করে লাভ হচ্ছে, তাই যে দামটায় কিনেছে লাভ যেহেতু হচ্ছে তার থেকে বেশি টাকা সে আরও পাবে, হ্যাঁ কি না? 20টা টেবিল কিছু একটা টাকায়, 12,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে। 20টা টেবিল কিছু একটা টাকায় সে কিনলো, কেনার পরে তার লাভ হয়েছে, তাই কেনা দামের সঙ্গে আমি লাভটাকে যোগ করলে যেটা আসবে সেটাকে আমি বিক্রয় মূল্য বলবো। এটাই তো জিনিস আমরা জানি। এবার দেখো, 20টা যখন টেবিল আমি কিনেছি, 20টা আমি টেবিল বিক্রি করব। এটা মাথায় রেখো, 20টা কিনছি মানে আমি কিন্তু 20টাই বিক্রি করব। এবারে
কেনার পরে আমার লাভ হয়েছে, লাভটা কি? 4টি টেবিলের বিক্রয় মূল্য, লাভটা হচ্ছে 4টে টেবিলের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। 20টা কিনেছি, 4টের বিক্রয় মূল্য লাভ হয়েছে, এই সমেত হচ্ছে আমি বিক্রি করেছি 20টা টেবিল, অর্থাৎ এই মোট দামটা হচ্ছে 20টা টেবিলের বিক্রয় মূল্য। বোঝা গেল? এবার কি করতে হবে, সিপি আর এসপিগুলোকে সমান চেনের এদিক ওদিক করে একদিকে সিপি একদিকে এসপি রাখতে হবে। আমি এই দিকে 20 সিপি যেরকম আছে, 4 এসপিটা যদি ওই দিকে চলে যায় তাহলে কি আসবে? 16 এসপি। সিপি বাই এসপি যেরকম 1 নম্বর প্রশ্ন করেছিলে এখানেও করবে, 16/20 অর্থাৎ কাটলে আসছে 4/5। অর্থাৎ 4 টাকা যদি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হয়, 5 টাকা কিন্তু বিক্রয় মূল্য হবে। 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে 1 টাকা প্রফিট। প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, ক্রয় মূল্য 4 টাকা, তার উপরে প্রফিট 1 টাকা। পার্সেন্টেজটা বার করে নাও, অর্থাৎ প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 25%। বোঝা গেছে? তাহলে আমি কি বলবো, মোট 12,000 টাকায় টেবিলগুলো কিনে আমার 25% প্রফিট হয়েছে। প্রফিট যখন বলছি বেস ফিগার 100, 25% প্রফিট মানে এর ওপরে 25 চাপিয়ে দাও। বিক্রি করে আমার লাভ হয়েছে, তাই এদের মধ্যে বড় ফিগারটা উপরে বসবে, ছোট ফিগারটা নিচে বসবে। বোঝা যাচ্ছে? তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে এইটা, 120 × 125। কতগুলো টেবিলের বিক্রয় মূল্য? 20টা ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে এটা। 20টা ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য যদি 120 × 125 টাকা হয়, চেয়েছে একটা ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য কত? 20টার বিক্রয় মূল্য এটা হলে একটার বিক্রয় মূল্য 20 দিয়ে ভাগ করব। তাহলে 125কে 6 দিয়ে গুণ করলে 750 টাকা এক একটা টেবিলের বিক্রয় মূল্য হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।